Hello guys, welcome to my YouTube channel. তো ওয়েলকাম টু দ্য সেকেন্ড পার্ট অফ ঘাটশিলা ট্যুর। ঘাটশিলায় ঘোরার দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি। তো পরের দিন বেসিক্যালি সকালবেলায় ঠিক এরকম লাগছিল দেখতে, ভিউটা মেঘলা মেঘলা ওয়েদার, রিসর্টটা মানে একদম সেই স্বপ্নরাজ্যের মতো লাগছিল আর কি, দারুণ লাগছিল। মানে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় শিশির পড়ে রয়েছে, আর এরকম হালকা, আগের দিন তো বৃষ্টি হয়েছিল, তবে এগুলো বৃষ্টির জল আর শিশিরের জল মেশানো আর কি। তো এরকম দেখতে লাগছিলো, পুরো সবুজ, একদম উজ্জ্বল সবুজ রং চারদিকে। আর আমি আগের দিনই বলেছিলাম যে এর পিছনের দিকে একটা নদী আছে, সেই নদীটাও দেখাচ্ছি আস্তে আস্তে। এইখানে খুব সুন্দর একটা জবা গাছ, মানে সব মিলিয়ে দারুণ লাগছিল সকালটা আর কি। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কটেজে যে সামনের দিকটা, সামনে যে খোলা মাঠটা দেখাচ্ছিলাম, তারপরে এই জায়গাটা রয়েছে যেখান দিয়ে এই নদীটা বয়ে যাচ্ছে। এই যে এরকম দেখতে নদীটা, তার সামনে এরকম বসার জায়গা রয়েছে। আর ঠিক পাশেই ওই একটা মানে আমাদের রিসর্টেরই একটা পার্ট রয়েছে যেখানে তোমরা রুম নিতেই পারো। ওখানে রুম নিলে এই নদীটার ভিউ পাবে তোমরা। তো যাই হোক, এই মানে এত সুন্দর লাগছিল, এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম এই জায়গাটায় নদীটার সামনে। তো তারপরে রুমে আসার পরে আমাদের বেডটি দিয়ে গেল। আচ্ছা, বেডটা কিন্তু ইনক্লুডেড নয়, এটা তোমাদের টাকা দিয়ে নিতে হবে। হ্যাঁ, তোমরা যদি ব্রেকফাস্ট খেতে গিয়ে ওখানে চা খাও তাহলে সেটা আর পে করতে হবে না আলাদা করে। তো তারপরে আমরা চা খেয়ে আমি আর অঙ্কিত একটু বেরিয়েছিলাম এদিকে, আবিরদাও ছিল। এটা হচ্ছে আমাদের কটেজের পিছন দিকটা। এই পিছন দিকে রয়েছে এই যে 2-3টে পুকুর রয়েছে এখানে। পুকুরের চারপাশ দিয়ে এরকম বড় বড় নারকেল গাছ, তাল গাছের সারি, মানে একেবারে সেই যেরকম গ্রাম্য পরিবেশ যেরকম আমরা ছবির বইতে দেখি, একদম এক্স্যাক্টলি সেই লুক। অসাধারণ লাগছিল রিসর্টটা, বলছি না, এই রিসর্টটা নিয়ে আলাদা করে একটাই গোটা ভিডিও হয়ে যায়। এরপরে আমরা সবাই মিলে সকালবেলার ব্রেকফাস্ট করতে চলে গেলাম। ব্রেকফাস্টে 3টে অপশান ছিল, ব্রেড বাটার, এরকম এই যে সোনাই দিয়ে আর আবিরদা ব্রেড বাটার নিয়েছিল, ওপর দিয়ে একটু চিনি ছড়িয়ে নিচ্ছে। আর ছিল লুচি আলুর তরকারি, যেটা আমি আর অঙ্কিত নিয়েছিলাম। আর ছিল আলুর পরোটা। এই 3টে অপশান ছিল। আলুর পরোটা আমরা সেদিন খাইনি, লুচি আলুর তরকারি খেয়েছিলাম আমি আর অঙ্কিত। আলুর পরোটাটা পরের দিন আমরা টেস্ট করেছিলাম, আবিরদার আলুর পরোটা সেদিন খেয়েছিল। তো লুচি, এগুলো কিন্তু আটার লুচি, মজার লুচি নয়, তবে লুচিগুলো বেশ ভালো ছিল, একদম ফুলকো ফুলকো লুচি। আর আলুর তরকারিটাও খুব সুস্বাদু হয়েছিল খেতে। আর ব্রেড বাটারটাও কিন্তু বেশ ভালো ছিল। তো তারপরে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আবার পরের দিনের যে স্পটগুলো দেখা বাকি ছিল সেগুলো দেখতে। তো আগের ভিডিও যেটা বলেছিলাম যে আমাদের কিন্তু নেক্সট দিন যে দাদাটা ছিল, সে কিন্তু আগের দিনের দাদাটা নয়, অন্য একজন ছিল। যাই হোক, আগের দিনের দাদার সাথে যে মজাটা হয়েছিল সেই মজাটা সেদিন হয়নি, কারণ এই দাদা একটু চুপচাপ গম্ভীর টাইপের। আর সত্যি কথা বলতে মানে প্রচণ্ড স্লো গাড়ি চালাচ্ছিল, যেটা আমাদের খুব বিরক্ত লাগছিলো। আমরা বলেও ছিলাম 2-1 বার যে দাদা একটু জোরে চালাও, নয়তো দেরি হয়ে যাবে। যাই হোক, তো প্রথম ডেস্টিনেশনে আমরা চলে এসেছি, এটা হচ্ছে চিত্রকূট পাহাড়। তো বেসিক্যালি এখানে কি আছে, এই চিত্রকূট পাহাড়ের ওপরে মন্দির আছে, শিবের মন্দির। আর তারপরেও পাহাড়ে ওঠা যায়, পাহাড়ের ওপর থেকে ভিউটা খুব সুন্দর। এই যে পাহাড়ে আমরা উঠছি, এরকম ধাপ ধাপ করে সিঁড়ি কাটা, ঠিক আছে। তারপরে ওপরে গিয়ে আর সিঁড়ি নেই, একটা পার্টিকুলার জায়গা অবধি সিঁড়িটা রয়েছে। তো এই সবাই মিলে উঠছি আমরা বেশ মজা করে। আর চারপাশে এরকম গাছ, জঙ্গল, আগাছার ঝোপ, দারুণ লাগছিল। মানে এখানে পাহাড়ে ওঠার এক্সপিরিয়েন্সগুলো আমার খুব ভালো, দারুণ। আর যেরকম ওয়েদার পেয়েছি, এরকম ওয়েদার পাওয়া ভাগ্যের ব্যাপার। তো আমি আর বেশি কিছু বলবো না, তোমরা দেখো এবার আস্তে আস্তে ভিউগুলো। আর এখানে এরকম পাথরের গায়ে গায়ে বিভিন্ন মানে মহাকাল বা শিবের ছবি আঁকা, শিবলিঙ্গের ছবি আঁকা এরকম দেখতে পেলাম আমরা, মানে যেটা বেশ ভালো লাগলো, একটু অন্যরকম লাগলো আর কি। এই হচ্ছে সেই শিবের মন্দিরটা, এই সামনের নন্দী রয়েছে। শিবের মন্দিরটার ভেতরে আমরা যাইনি, কারণ বন্ধ ছিল গেটটা।
আর এরপরে এই যে এই শিবের মন্দিরের গায়ে এরকম মহাকালের ছবি আঁকা, এছাড়াও যেগুলো বলছিলাম এই পাথরের মানে ওপরেও বেশ অনেক শিবের মূর্তির ছবি আঁকা, শিবলিঙ্গের ছবি আঁকা, ওই যে দূরে দেখা যাচ্ছে নীল রঙের শিবের মূর্তি, মানে শিব ঠাকুরের ছবি আঁকা এই যে এখানেও রয়েছে। তো মানে এগুলো প্রায় ওখানে প্রত্যেক জায়গায় ছিল। আর তার পাশে এরকম জলের বোতল, চিপসের প্যাকেট ফেলা, যেগুলো আমার খুব বাজে লাগলো। এটা মানে প্রত্যেকটা ভারতের যে কোনো জায়গায় চলে যাও তুমি এই জিনিসটা দেখতেই পাবে। যাই হোক, সেগুলো নিয়ে আর কি বলবো। তো এই আস্তে আস্তে আমরা মন্দির ফেলে এবার আস্তে আস্তে এই আরও উপরের দিকে যাচ্ছি। এখানে কিন্তু সিঁড়ি নেই, দেখতেই পাচ্ছ। এই পাথরে ভর করে করে আমরা যাচ্ছি, দারুণ লাগছিল। ওই যে বললাম পাহাড়ে ওঠার এক্সপিরিয়েন্স এখানে আমার অসাধারণ, মানে দারুণ লাগছিল উঠতে, মানে কোনো ক্লান্তি লাগছিল না। এই যে সবাই আস্তে আস্তে উঠছে, এবার আমি যেহেতু ভিডিও করছিলাম একটু পিছনে আস্তে আস্তে সব ভিউগুলো নিয়ে তারপরে এভাবে যাচ্ছিলাম। তো এবার একটা মানে এই উঁচুতে উঠে এবার একটা মোটামুটি একটা সমতল চাতাল ছিল, যেখানে আমরা একটু ফটো তুললাম, একটু দাঁড়ালাম, একটু ওপরের ভিউ দেখলাম, মানে ওপর থেকে নিচের ভিউটা কেমন লাগে। তো ওপর থেকে নিচের ভিউটা সত্যি মানে দারুণ লাগছিল। আমি দেখাচ্ছি সব। এই যে আমি একটু পাহাড় মানে একটু সবচেয়ে উঁচু পাথরটায় উঠলাম, উঠে এই যে ওপরের ভিউটা দেখানোর চেষ্টা করছি, ওপর থেকে নিচে কেমন লাগছিল দেখতে, দারুণ দারুণ। তো যাই হোক, এটা আমার নতুন সংযোজন যে প্রত্যেকটা স্পট ঘোরার পরে তার সেখানে তোলা কিছু ছবি তার সাথে দিয়ে দেওয়া। জানিও কেমন লাগছে এই জিনিসটা। তো আমরা এরপরে আমাদের সেকেন্ড স্টপের যে চলে গেলাম, সেকেন্ড ডেস্টিনেশন ঘাটশিলা রঙ্কিনী মায়ের মন্দির। এর আগের দিন আমরা এক রঙ্কিনী মায়ের মন্দির দেখেছিলাম, সেটা জাদুগোড়া রঙ্কিনী মায়ের মন্দির। এটা প্রপার ঘাটশিলার মধ্যে একটা রঙ্কিনী মায়ের মন্দির আছে সেটা। তো এই হচ্ছে মোটামুটি ভেতরের ভিউটা। ভেতরে ক্যামেরা করা যদিও অ্যালাউড নয়, তবু আমি টুক করে একটু ভিডিও করে নিয়েছি আর কি। তো ওই যে রঙ্কিনী মায়ের মূর্তি। তো এরপরে আমরা চলে গেলাম গৌরীকুঞ্জ, আমাদের পরের ডেস্টিনেশন, যেটা আমাদের প্রথম দিন দেখার কথা ছিল কিন্তু আমরা দেখতে পারিনি, কারণ এটা বন্ধ হয়ে গিয়েছিলো। আমরা সামনে দিয়ে ঘুরে গেছি, কারণ এটা সকাল 10টা থেকে দুপুর 1টা অবধি খোলা থাকে, তারপরে আবার দুপুর 3টায় খুলে 5টায় বন্ধ হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এই জায়গায় বসে তিনি পড়াতেন, এই চাতালটায় বসে। তারাদাস মঞ্চ, অপুর পাঠশালা লেখা আছে। তারাদাস বন্দ্যোপাধ্যায় তার ছেলে ছিলেন। এখানে চারদিকে গাছপালা ভর্তি, এখানে এই প্রত্যেকটা দেওয়ালে বিভিন্ন ছবি আঁকা। আর এটা হচ্ছে তার নিজের হাতে পোতা আম গাছ। এখানে পথের পাঁচালীর সেই কালজয়ী দৃশ্যটা আঁকা রয়েছে, যেখানে দুর্গা আর অপু ছুটে যাচ্ছে কাশবনের মধ্যে দিয়ে, আর দূরে রেলগাড়ি দেখা যাচ্ছে। তো এই হচ্ছে তার বাড়ি। এর ভেতরে কিন্তু মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউড নয়, তাই জন্য আমি ভেতরের ভিডিও করতে পারিনি। তো এই বাইরের ভিডিওটাই আমি করেছি। তো মানে কয়েকদিন আগেই তার জন্মদিন ছিল, সেই জন্য সাজানোও ছিল বাড়িটা তখন। খুব ভালো লাগলো ওখানে গিয়ে। তো এরপরে আমরা চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, সেটা হচ্ছে দুয়ারসিনী মন্দির। তো দুয়ারসিনী মন্দিরটা কিন্তু বেসিক্যালি পুরুলিয়ায়, মানে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে। তো আমরা বেসিক্যালি ঝাড়খণ্ড থেকে আবার গাড়ি করে দুয়ারসিনী মানে পশ্চিমবঙ্গে এসেছিলাম আর কি, একদম বর্ডারে আর কি, ঝাড়খণ্ড আর পুরুলিয়ার বর্ডারে একদম মন্দিরটা। তো সেখানে আমরা যাচ্ছি, ওখানে আবার লেখাও ছিল যে ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। সেই থেকেই আমরা বুঝলাম যে বেসিক্যালি আমরা পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকে গেলাম। তারপরে আবার বেরিয়েও এলাম, একদম গাই বর্ডারের গাই জিনিসটা, মানে মন্দিরটা আর কি। তো যখন এখান দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা এত ভালো লাগছে, চারপাশে জঙ্গল পাহাড় উঠে গেছে। এখানে এই যে নদী, এই নদীতে হাতিও জল খেতে আসে, সেই আমাদের ড্রাইভার দাদা সেটাই বললো। আর তারপরে এই দূরে পাহাড় দেখা যাচ্ছে, মানে সে এক অসাধারণ ভিউ আর কি। কিছুক্ষণ পরেই বাঁ দিকে পাহাড় শুরু হয়ে যাবে, দুদিকেই পাহাড় শুরু হয়ে যাবে। আর এই জায়গাটা এত সুন্দর লাগছিলো, মানে সেই যেন মনে হচ্ছে ডুয়ার্সে চলে এসেছি। ডান দিকে খাদ আর দূরে পাহাড় দেখা যাচ্ছে, পা দিকে কিন্তু আমাদের পাহাড় রয়েছে, দারুণ লাগছিলো আর কি। আর এরকম ওয়েদার। তো এই হচ্ছে সেই মন্দিরটা। এই যে আমরা ওই সামনে রাস্তা দিয়ে এলাম, এসে এইদিকে গাড়ি পার্ক করে আমরা এই আস্তে আস্তে মন্দিরের সামনে যাচ্ছি। মন্দির ভেতরে ঢোকা যাবে না, কারণ মন্দিরের ভেতরে ঢোকার সেরকম জায়গা নেই, সামনেই মূর্তি। আর ওই দূরে নিচে একটা নদী রয়েছে, সেখানেও আমরা যাব তার সামনে। এই হচ্ছে বেসিক্যালি মন্দিরটা, এর নাম দুয়ারসিনী মন্দির। এটা কিন্তু আমাদের এক্সট্রা ভিজিটেড স্পট। এটা কিন্তু আমাদের ওই যে 14টা স্পট যেটা ঘাটশিলায় ঘোরার কথা তার মধ্যে ছিল না, এর জন্য কিন্তু আমাদের এক্সট্রা পে করতে হয়েছে গাড়ির জন্য, মানে গাড়িকে আর কি। তো এই হচ্ছে এই পিছন দিকটা এসছি আমরা মন্দিরের, মানে দারুণ। এই জায়গাটাও খুব সুন্দর লেগেছে আমার, মানে তখন একটু আগে বৃষ্টি হয়েছে, তো পুরো ভেজা ছিল চারদিকে। আমি একটু পোজ দিয়ে ছবি তুলেছি। তারপরে আবার বেরিয়ে পড়লাম আমরা আমাদের পরের গন্তব্যের দিকে, সেটা হচ্ছে ফুলডুংরি।
তো এই জায়গাটাও দারুণ লাগছিলো। এই জায়গাটা না আমি যাওয়ার সময় ভিডিও করতে পারিনি, তাই আসার সময় ভিডিও করেছি। এই জায়গাটার কথাই আমি বলছিলাম, মানে লিটারেলি মনে হচ্ছে এটা আমি ডুয়ার্সে চলে এসেছি। এই বাঁদিকে পুরো খাই নেমে গেছে নিচের দিকে, আর দূরে পাহাড়, দারুণ দারুণ অসাধারণ ভিউ। এই পাহাড়ের মধ্যে মধ্যে মেঘগুলো জমে জমে আছে তখন, আর মানে যেহেতু বর্ষা পেয়েছি আমরা বেসিক্যালি। তো এই হচ্ছে চলে এসেছি ফুলডুঙরি। ফুলডুঙরি কিছুই নয়, একটা মানে ওই পাহাড় গোছেরই ওপরে সেরকম কিছুই নেই, মানে কোনো মন্দির বা সেরকম কিছু নেই, বাট এই পাহাড়ে উঠতে ভালো লাগবে, এই জায়গাটা ভালো লাগবে, ঠিক আছে। এই জায়গায় উঠে সেখানে কিছু ছবি টবি তোলা, সেখানে একটু সময় কাটানো, সেই জিনিসটাই বেশ ভালো লাগছিলো। এরা উঠেছিল, তারা নেমে আসছে, আমরাই উঠছি আস্তে আস্তে। তো এই নুড়ি পাথর বেছানো রাস্তা, আর মানে খাড়াই উপরে উঠে গেছে, একদম খাড়া নয়, আর এই লম্বা লম্বা গাছগুলো, দারুণ দারুণ। এই জিনিসগুলোই আমার সবচেয়ে ভালো লেগেছে এই ঘাটশিলায়। এই জায়গাটা আমি একটু ভিডিওটা করেছি যাতে বোঝা যায় যে কতটা খাড়া। আমরা এই নিচ দিয়ে উঠলাম যেখান দিয়ে আবির্দা সোনাই দিয়ে উঠছিল, আর এই হচ্ছে মানে চারপাশে এরকম জঙ্গল, লম্বা লম্বা গাছ, আগাছার ঝোপ। এই জন্যই বোধহয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই জায়গাটাকেই বেছে নিয়েছিলেন থাকার জন্য। মানে চারদিকে এত গাছপালা, এত জঙ্গল, এত সুন্দর জায়গা, চোখের মনের সব কিছুর আরাম। তো এখানে বেসিক্যালি আমরা কিছু ফটো শ্যুট করলাম, কিছু রিল বানালাম, যে রিলগুলো আস্তে আস্তে আসবে। ফটো অলরেডি দিয়ে দিয়েছি আমি, মানে অলরেডি আমি শেয়ার করেছি ফটো, কিছু 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 ফটো ফেসবুকে আর ইনস্টাতে। আমি আমার ফেসবুক আইডি, ইনস্টা আইডিটা দিয়ে দেবো, তোমরা চাইলে ফলো করে নিতে পারো। এই হচ্ছে এই জায়গাটা, আমার খুব ভালো লেগেছে, মানে বেশ ঢাল হয়ে নিচে নেমে গেছে। এখানে যেহেতু বলছিলাম ওই বৃষ্টি হয়েছে, তাই এখানে বৃষ্টির জল হিসেবে জমে রয়েছে এরকমভাবে লাল মাটি। এই জায়গাটা দিয়ে আমরা উঠলাম, উঠে এই ওপরটা একটু দাঁড়ালাম, এটা একটু সমতল জায়গা, এর ওপরে আর যাওয়ার জায়গা নেই, এটাই লাস্ট ওপরে, মানে যেটা আমরা ওই বাঁদিকে দেখছিলাম একটু ওপরে খাড়া উঠে গেছে সেটাই এটা। এই জায়গাটা দাঁড়িয়ে আমরা একটু ছবি টবি তুললাম, একটু গল্প গুজব করলাম, তারপরে আস্তে আস্তে নিচে নেমে গেলাম। তো এই দেখলে আমাদের কিছু ছবি। তো এরপরে আমরা আমাদের নেক্সট গন্তব্যের দিকে চলে যাই। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে বুরুডি ড্যাম। এই বুরুডি ড্যামের, মানে এটা বুরুডি ড্যাম না বুরুডি লেক আমি বুঝতে পারলাম না, যাই হোক আমার তো লেকই মনে হলো। দূরে পাহাড় আর মাঝখানে একটা এই যে এত বড় একটা জলাশয়, জলাধার বলা যায়। তো এই বুরুডি ড্যামের কিন্তু মেন বিখ্যাত জিনিস হচ্ছে দেশি মুরগি, ঠিক আছে। এখানে লোক বেসিক্যালি দেশি মুরগির মাংস খেতে আসে। ওই যে দূরে দেশি মুরগি রাখা রয়েছে দেখতে পেলে তোমরা, ওখানেই তোমরা কিনে ওরাই রান্না করে দেবে। 500 টাকা 400 টাকা যেরকম তোমরা মানে মুরগি কিনবে, আর রান্না করতে ওরা মোটামুটি ওই 150 থেকে 200 টাকা নেয়। তো আমরা খাইনি সেদিন, কারণ আমাদের হোটেলেও দেশি মুরগির মাংস আমরা খেয়েছি, তো এই জন্য আর এখানে সেরকম খাইনি, আমরা ওখানে হোটেলে গিয়েই খাবো এটাই ভেবে রেখেছিলাম। তো এই হচ্ছে বেসিক্যালি জায়গাটা, ড্যামটা। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে আর মাঝখানে এরকম লম্বা জলাধার, দারুণ লাগছিল আর কি, যে এখানে অনেকে স্নান করছিল। এই ওয়েদারটা আমরা পেয়েছি এটা একদম পারফেক্ট। মানে এই যদি রোদ হতো না তাহলে খুব সমস্যা হয়ে যেত এরকম জায়গায়, মানে প্রচণ্ড গরম পড়ে এখানে। তো এই আমরা কিছু ছবি টবি তুলেছি। তো এরপরে আস্তে আস্তে আমরা চলে গেলাম আমাদের পরের গন্তব্য ধারাগিরি ফলস। এই ধারাগিরি ফলসে যাওয়ার মানে প্রচুর গল্প। এক তো মানে এটা লিটারেলি মনে হচ্ছিল যে সত্যি পাহাড়ে উঠছি, ঠিক আছে। মানে এই তুমি মানে দূরের এই যে ভিউগুলো, এই আশেপাশের ভিউগুলো দেখলেই সেটা বোঝা যাবে। এই লম্বা লম্বা গাছগুলো দেখো অনেক নিচ থেকে শুরু হয়েছে, মানে নিচে অনেক খাড়াই নিচ থেকে গাছগুলো শুরু হয়েছে। এই যে দূরে পাহাড়, ওই মেঘ জমে আছে, বীভৎস বৃষ্টি হচ্ছে তখন, মানে যত মানে ওপরের দিকে উঠছি আর ওপরে মেঘ, আর মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, আর এরকম সরু রাস্তা। ড্রাইভারের দক্ষতা দেখা যায় এখানে আর কি, মানে কীভাবে এরকম কাটিয়ে কুটিয়ে নিয়ে আসে। এখানে আমাদের দাদা জিজ্ঞেস করলো যে ওপরে কি ভিড় আছে খুব, তো সে বললো হ্যাঁ ভিড় তো আছেই। তো এই আস্তে আস্তে আমরা যাচ্ছি। তো মানে আমরা ভাবছিলাম যে আমি নামবো কী করে এখানে, মানে নেমে ভিডিও তো করা দূরের কথা, অন্তত যাবো তো, গিয়ে তো মানে দেখবো জায়গাটা। সেই লেভেলের বৃষ্টি হচ্ছিলো, এখানে হয়তো অতটা ভালো করে বোঝা যাবে না, সেই লেভেলের বৃষ্টি হচ্ছিলো, ঠিক আছে। ওই দেখো ওপরে কালো মেঘ আর পাহাড়ের গায়ে গায়ে মেঘ জমে আছে। তো মানে আমি এখানে একটু অরিজিনাল ভিডিও মানে অডিও দেওয়ার চেষ্টা করবো যাতে বোঝা যায় এই যে এখন এই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, ঠিক আছে। এরকম কন্ডিশন হয়েছিল যে এক হাতে ছাতা, ওই হাতেই ফোন, আর এক হাতে জুতো। মানে আমি জুতো খুলে নিয়েছিলাম, মানে জুতো আমি নোংরা করবো না, আর যাই হোক ভাই মানে স্নিকার্স নোংরা করা যাবে না। তো যাই হোক জুতো খুলে নিয়েছিলাম একটা পর্যায়ে গিয়ে। এই আমরা গাড়ি থেকে নামলাম, গাড়ি থেকে নেমেই আস্তে আস্তে যাচ্ছি। এই দেখো সে মানে তখনও তুমুল বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। সবার হাতের ছাতা দেখেই বুঝতে পারছো। এই আস্তে আস্তে যে রাস্তা দিয়ে নামছে, মানে এটা তখন মানে একদম স্লিপারি বলা যায় না, বহুত স্লিপারি হয়ে গেছে, ঠিক আছে।
মানে যেতে গিয়ে এই রাস্তায় নয়, সামনের রাস্তায় যে কতজন পড়েছে ধূপধাপ করে সে বলার নয়। এই যে এই মানে জল আস্তে আস্তে জল জমেছে, বয়ে যাচ্ছে জল, সবাই হাতে ছাতা নিয়েছে, আমার এক হাতে ছাতা এক হাতে ফোন, ঠিক আছে, তখনও হাতে জুতো আসেনি আর কি, মানে তখনও জুতো খুলিনি, এই হচ্ছে অবস্থা। এই দেখো কি মানে এত বৃষ্টি হয়েছে যে এখানে এরকম জল জমে গেছে, সামনে তো আরও জল জমেছে, সেই জন্যই আমাদের জুতো খুলে নিতে, মানে আমি জুতো খুলে নিয়েছিলাম আর কি, আর সোনাইদি জুতো খুলে নিয়েছিল। ওর নদী বয়ে যাচ্ছে, আমরা যদিও এখন ভিডিও করার মতো অবস্থায় নেই, তবুও আপনাদের তো দেখাতেই হবে, সেই জন্য আপনাদের জন্য আমরা আমাদের জীবন বাজি রাখছি, ছাতা নিয়ে হলেও আপনাদের দেখাবো। দেখছেন কিভাবে কিভাবে জলটা আসছে, দেখছেন আপনারা, এই ঝরে ঝরে পড়ছে। তো চলো চলো আমরা আস্তে আস্তে এগোই। ও ইচ্ছা করে এই জায়গাটা একটু অরিজিনাল অডিও দিলাম যাতে বোঝা যায় যে কি ট্রিমেন্ডাস পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর কি ট্রিমেন্ডাস অবস্থা ছিল আমাদের। আমি একটু মজা করেই বললাম, ওগুলো কিছু মনে করো না তোমরা, মানে বেসিক্যালি দেখাতে তো হবেই। তো ওইটা ছিল মানে যে সাঁকোটা আমরা পেরিয়ে এলাম সেটা কিন্তু বেসিক্যালি গাছের ডাল দিয়ে তৈরি, ঠিক আছে। আর এই জায়গাটা থেকে আমাদের বলা হলো যে সামনে কিন্তু আরও প্রচুর জল। তো এখান থেকে আমি আস্তে আস্তে আমার জুতোটা খুলে নিলাম। তো লিটারালি আমার, আবিরদার, সোনাইদির সবারই মনে হচ্ছিলো এটা যেন একদম মিনি পেহেলগাঁও, ঠিক আছে। আমার কয়েকজন বন্ধু এরপরে ঘুরতে গেছিলো, তারাও দেখলাম সেম কমেন্ট করেছে যে এই তো মিনি পেহেলগাঁও লাগছিলো এই জায়গাটা। আমি ফেরার পথে আরও ভালো করে দেখাচ্ছি জায়গাটা। ওইটা পুরো একটা সমতল জায়গা মতো, মানে পুরো খোলা মাঠ, ওখানে চাষবাস হয়, ঠিক আছে। তো ওখান দিয়ে আমরা জুতো খুলে এই যে আস্তে আস্তে, সবাই খোলেনি, আমি এই যে হাতে জুতো আমার, আমি দেখালাম একটু, আমি জুতো খুলেছিলাম আর সোনাইদি খুলেছিল, আবিরদা, অঙ্কিত আর সুবলদা খোলেনি। তো এই আস্তে আস্তে যাচ্ছি, মানে প্রচুর স্লিপারি রাস্তা। এই জায়গাটা আমি ভালো করে পুরো ভিডিও করতে পারিনি পুরো রাস্তাটার, মানে এত চারদিকে কাটা ঝোপ আর ওরকম সরু রাস্তা বলে। আর এই যে এই জায়গাটা হচ্ছে মানে ওই সামনে দিয়ে গেলে হচ্ছে ফলসটা, এইটা হচ্ছে একদম ওপেন স্পেস, মানে ফলস নামার পরে যে মুহূর্তটা আর কি, মানে ওই নদীর উচ্চগতির পরের যে গতিটা, এই যে এই জায়গাটা, এই মানে তো এত বৃষ্টি হয়েছে যে এই জায়গায় কিন্তু মানে এত জল থাকে না, ঠিক আছে। এই মানে পাথরগুলো জেগে থাকে, পাথরগুলো আরামসে পা দিয়ে যাওয়া যায়। তো আমাদের খুব ডিফিকাল্টি হয়েছে যেতে। এই যে আমরা গেছি ওখান দিয়ে, ওই সামনে চাতালটা দিয়ে আমরা মানে গেলাম, গিয়ে আস্তে আস্তে অল্প করে ফলসটা দেখেই বেরিয়ে এসেছি, বেশিক্ষণ থাকিনি। এই হচ্ছে ফলসটা, খুব সুন্দর ফলসটা, মানে অসাধারণ। আর বৃষ্টির জন্য আরও ভালো লাগছিলো, চারদিকটা আরও বিউটিফুল লাগছিলো, একদম চারদিকে সবুজ আর এরকম ঝর্ণা। তো এই হচ্ছে আমাদের এই ধারাগিরি ফলসের এক্সপিরিয়েন্স, সারা জীবন মনে থাকবে, একেবারে লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে গেল এই জায়গাটা। এই যেটাকে পেহেলগাঁওয়ের মতো বলছিলাম, এখানে লিটারেলি চাষ হয়, দেখতে পাচ্ছ যে নিচে এরকম পুরো কাদা, হ্যাঁ, এই কাদা রাস্তা পুরো, মানে কোনো রাস্তা নেই বেসিক্যালি, আমরা রাস্তা বানিয়ে যাচ্ছি, সামনে সবাই এরকম খালি পায়ে যাচ্ছে, আমরাও যাচ্ছি। এ কিন্তু সত্যি ভাই একটা আলাদা এক্সপিরিয়েন্স, এ বলে বোঝানো যাবে না। ওই যে দূরে পাহাড়ের মধ্যে মেঘ জমে আছে, উপরে কালো মেঘ, ওই দেখো ওই যে পাহাড়ের উপরে কালো কালো মেঘ। এই জায়গাটায় তখন খুব ভাগ্য ভালো আমাদের যে বৃষ্টিটা কমে গেছিলো। তো এই আমরা আস্তে আস্তে ফিরলাম, মানে সবার জামা কাপড়ে কাদা চোপড় লেগে গেছে, একদম কাদা লেগে সে অবস্থা খারাপ। তারপরে বাড়ি এলাম 4টে, মানে হোটেলে এলাম 4টে, তারপরে গিয়ে একটু খাওয়া দাওয়া করলাম, ভাত, আলু পোস্ত, ডাল আর সবাই একটা করে ডিমের অমলেট, হিসাব স্বাভাবিকভাবে তখন কিছু ছিল না। আর তারপরে আস্তে আস্তে সন্ধে আমরা মোটামুটি ভালোভাবে কাটালাম, আড্ডা মেরে। তারপরে রাত্রের খাবারে চলে গেলাম। এই রাত্রে নিয়েছিলাম হচ্ছে, আমি নিয়েছিলাম চাইনিজ ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর অঙ্কিত রুটি নিয়েছিল, আর সোনাইদিরা ভাত নিয়েছিল, ভাত আর পনির। তারপরে এটা হচ্ছে পরের দিন সকালের ভিউ। পরের দিন সকালেও একেবারে সেম ভিউ লাগছিল। এই যে এটা হচ্ছে আমাদের রিসর্টের মধ্যেই একটা মন্দির রয়েছে, যদিও মন্দিরটা খোলা ছিল না, আমরা এই ভেতরে যেতে পারিনি। তো এখানে দোলনাও রয়েছে এখানে, মানে এটা হচ্ছে রিসর্টের অন্য দিক পার্টটা। এই যে ওখানে একটা স্লিপ রয়েছে, অনেক মানে একদম পার্কের মতো আর কি এই জায়গাটা। তো এই জায়গাটা আমরা সকালে একটুখানি মানে কি বলবো, কভার করতে পেরেছিলাম আর কি, একটু সকাল সকাল উঠে কেমন লাগে দেখতে। এই আম গাছ, খুব সুন্দর রিসর্টটা, মানে এক কথায় বলতে গেলে আমরা বেশ মজা করেছি। এমন কিছু আহামরি দামও নয় রিসর্টটার, ঘরের হোক বা খাবারের হোক, একদম রিজনেবল প্রাইস, কিন্তু খুব ভালো এক্সপিরিয়েন্স করলাম। এইখানে আমরা একটু বসে একটু আড্ডা মারছিলাম। তারপরে সকালের খাবার দাবার খেলাম, এই চা, এই সেদিন আমরা আলু পরোটা টেস্ট করেছি, সবাই আলু পরোটাই খেয়েছে মোটামুটি, আর দিদি ব্রেড বাটার নিয়েছিল, আলু পরোটাও খেয়েছে। তো আমরাও ব্রেড বাটার খেয়েছি সাথে, মানে সবই টেস্ট করেছি, কিন্তু আলু পরোটাটা সেই ছিল খেতে, সেই ছিল। এরপরে চাও নিয়েছিলাম। প্রত্যেকটা খাবার একদম ঘরোয়া খাবার, প্রত্যেকটা খাবার অনবদ্য খেতে ছিল, ইভেন রাতের দুপুরের সব সময়ের খাবার। তো তারপরে আস্তে আস্তে চলে গেলাম
গণেশ কালাকাদে, মানে সারা দিন পরে আমাদের বিকেল 5:30টায় ট্রেন ছিল, যে ট্রেন এসছে 9:30টায়, সে আরেক গল্প। তো আমরা 3:30টায় বেরিয়ে এই গণেশ কালাকাদে চলে গেলাম। এটা হচ্ছে একদম স্টেশন লাগোয়া একটা মিষ্টির দোকান, যেখানে কালাকাদ খুব বিখ্যাত। এই যে শ্রী গণেশ কালাকাদ, এখানে সমস্ত ডিটেল দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। 500 টাকা কেজি, এখানে কেজি হিসেবে কালাকাদ বিক্রি হয়। মানে এরকম কালাকাদ আমি কোথাও খাইনি, মানে পুরো সরভাজা টাইপের খেতে, মানে লিটারেলি ক্ষীরটাকে একদম মানে ক্ষীর বানিয়ে সেটাকে হালকা ভেজে তারপরে এটা করা। আর এই হচ্ছে দাদার ফোন নাম্বার, এখানে আমি দিয়ে দিলাম, দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো গাড়ির জন্য, খুব ভালোই দাদা। আর এরপরে আস্তে আস্তে আমরা এই ঘাটশিলা স্টেশনে ঢুকলাম বিকেলে, কিন্তু রাতেবেলা ট্রেনে উঠলাম 9:30টার সময়। যখন ঢুকছি তখন গড়িতে 4:30 বাজে। এই আস্তে আস্তে আমাদের ট্রেন এলো 9:30টায়, মাঝখানে আমরা একটু আড্ডা মারলাম সবাই মিলে, ওটার ভিডিও করিনি। এবার ট্রেনে উঠে কলকাতার দিকে যাত্রা। কলকাতায় পৌঁছালাম 2-2:30টার সময়। তারপর অঙ্কিতকে মধ্যমগ্রামে নামিয়ে আমরা সুভাষগ্রামের পথে এলাম। তখন কার্নিভ্যালের জন্য সমস্ত ঠাকুর বেরিয়েছিল, যেটা আমরা দেখেছি, শ্রীভূমির ঠাকুর ছিল। আর এই হচ্ছে তখন কলকাতার অবস্থা, তুমুল বৃষ্টি হচ্ছে, মানে ওখানে গিয়েও বৃষ্টি পেয়েছি, এখানে এসেও বৃষ্টি পেয়েছি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো সবার সাথে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই।